ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। বাংলাদেশ বিশ্বকাপের ম্যাচ ভারতে খেলবে নাকি শ্রীলঙ্কায়, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে আইসিসি, বিসিসিআই নয়, বলছেন ভারতীয় বোর্ডের সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া। শুক্রবার রাতে ভারতীয় বোর্ডের সভা শেষে একথা জানিয়েছে বিসিসিআইয়ের এই শীর্ষকর্তা। তবে সভা শেষে মুস্তাফিজ ইস্যুতে কিছু বলেনি বিসিসিআই। বাংলাদেশের বিশ্বকাপ ম্যাচ ভারত থেকে সরানোর দাবিটা আইসিসি কি মানবে, এই প্রশ্নের উত্তর জানার জন্য এখন মরিয়া টাইগার ক্রিকেট প্রেমীরা। সিদ্ধান্তটা আইসিসির হলেও বিসিবির দাবিটা মানা হবে কিনা সেটা যে নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের ওপর, সেটা তো ওপেন সিক্রেট। এমন পরিস্থিতিতে শুক্রবার রাতে বসেছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সভা। মুম্বাইতে বিসিসিআই এর কার্যালয়ে রাতে অনুষ্ঠিত সেই সভাতে উপস্থিত ছিলেন সভাপতি মিথুন মানহাস, সহসভাপতি রাজীব শুক্লা, সেক্রেটারি দেবজিৎ সাইকিয়ার মতো শীর্ষ কর্মকর্তারা। স্বভাবতই বিসিসিআইয়ের এই সভাতে আলোচনা হয়েছে বোর্ডের নিয়মিত অনেক কার্যক্রম নিয়ে। তবে এজেন্ডার অন্যতম প্রধান আলোচ্য বিষয় ছিল বাংলাদেশের বিশ্বকাপ ভেন্যুর পরিবর্তন ইস্যুটি। এই বিষয়ে বিস্তারিত কি সিদ্ধান্ত হয়েছে সভাতে তা নিশ্চিত করে বলতে পারছে না ভারতীয় গণমাধ্যমও। তবে ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্যতম ক্ষমতাধর কর্মকর্তা দেবজিৎ সাইকিয়া দিয়েছেন সুকৌশলী উত্তর। ভেন্যু পরিবর্তনের বিষয়টি সম্পূর্ণভাবে আইসিসির এখতিয়ার। বিসিসিআই আয়োজক হিসেবে কেবল পরিকাঠামো নিশ্চিত করে, কিন্তু ভেন্যু রিঅ্যালোকেশন বা স্থানান্তরের সিদ্ধান্ত বোর্ড একা নিতে পারে না। যদিও ভারতীয় গণমাধ্যমের ধারণা বিতর্ক এড়াতেই এমন মন্তব্য করেছেন সাইকিয়া। বিসিসিআই কর্মকর্তারা সরাসরি কোনো বিতর্ক এড়াতেই বিষয়টি আইসিসির কোর্টে ঠেলে দিয়েছে ধারণা করা হচ্ছে। সবাই জানানো হয় বিসিসিআই ভারতের বিশ্বকাপ ম্যাচগুলো সফলভাবে আয়োজন করতে বদ্ধপরিকর। পুরো ঘটনার সূত্রপাত যে মুস্তাফিজের আইপিএল থেকে বাদ দেয়া নিয়ে, সেই ইস্যুতে কোনো বিবৃতি বা বক্তব্য সভা শেষে দেয়নি ভারতীয় ক্রিকেট বোর্ড। হাসিনুর রহমান, যমুনা স্পোর্টস। ঢাকা ক্যাপিটালসের প্রধান নির্বাহীর ফোন জব্দ থেকে শুরু করে গুরবাজের রুমে ঢোকার অভিযোগ, সবকিছুকেই মনিটরিংয়ের অংশ বলছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের আর্থিক শঙ্কার বিষয় নিয়েও সিলেট ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছেন মিঠু। তার মতে তামিম ইকবালের মন্তব্যের কাউন্টার দেয়া উচিত হয়নি বিসিবি পরিচালক নাজমুল ইসলামের। স্টিল নাও আমার মোবাইলের কোনো খোঁজ নাই। চতুর্থ দিন আমাকে সামওয়ান এসে বলতেছে আপনি একটু ঢাকা যান, গিয়ে ফেস লক দিয়ে আসেন, আমরা আনলক করতে পারছি না। ঢাকা ক্যাপিটালসের সিইও আতিক ফাহাদ বলছিলেন তার ফোন জব্দের ঘটনা নিয়ে। অভিযোগ আছে আফগান ক্রিকেটার গুরবাজের রুমে ঢোকা নিয়েও। এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান বললেন, এমনি কারো ফোন নেওয়া হয়নি, এটাকে মনিটরিং এর অংশ বলছেন মিঠু। আমার মতে তো এমনি তো কারো ফোন নেয় না। হ্যাঁ, তো সুতরাং এটা ইজ আ পার্ট অফ মনিটরিং। গুলবাজের যে কথা আছে আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। গাইডলাইন যেটা আছে বা অ্যান্টি করাপশন গাইডলাইন বা কোড আছে, ওতে স্পষ্ট লেখা আছে তাদের ফুল রাইট আছে যেভাবে তারা মনিটর করছে। বিপিএল ফিক্সিং সহ অন্যান্য বিষয়ে এবারের জিরো টলারেন্স নীতির কথা বরাবরই বলা হয়েছে বিসিবির তরফ থেকে। লক্ষ্য একটাই, বিপিএল এর গায়ে যাতে না লাগে কোনো কালিমা। তবে সিলেটে খেলতে আসা পাকিস্তানি পেসার মোহাম্মদ আমিরের পুরো টাকা না পাওয়ার ভয়ে চলে যাওয়ার বিষয় নিয়ে উঠছে প্রশ্ন। আই চেকড উইথ সিলেট ফ্র্যাঞ্চাইজি, তাদের থেকে আমি চেয়েছি তাদের ডকুমেন্ট, এবং তারা যেটা কনফার্ম করেছে আমাদের কাছে ডকুমেন্ট দিবে। তারা কিন্তু কনফার্ম করেছে যে দে হ্যাভ পেড ইন 75% অ্যান্ড টিমের কম্বিনেশন অনুযায়ী তারা তাকে কন্টিনিউ করতে চায়নি। এখন আমরা কন্ট্রাক্টটা দেখব এবং ওই কাগজ দেখব যে তারা আপনার কিভাবে কতটুকু পেমেন্ট হচ্ছে। সম্প্রতি বাংলাদেশের বিশ্বকাপ খেলতে যাওয়া না যাওয়ার ইস্যুতে কথা বলেছিলেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। তারই প্রেক্ষিতে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলাম তামিমকে ভারতীয় দালাল আখ্যা দিয়ে করেন বিতর্কিত মন্তব্য। ইফতেখার মিঠুও বলছেন তামিমের নিজস্ব মতামতে কাউন্টার দেওয়া উচিত হয়নি। তামিম একটা
বাংলাদেশের অ্যাসেট ছিল, ক্যাপ্টেন ছিল, ও একটা মতামত দিয়েছে, এখানে আমার কাউন্টার করার কিছু নাই, যার যার মতামত তার কাছে। তো আমি ইন্ডিভিজুয়ালি এই কমেন্টটা করতাম না ভাই। অন্যান্য বারের চেয়ে যথেষ্ট নির্ভেজাল হচ্ছে এবারের বিপিএল। দ্রুতই কথা বলবেন বিসিবির ইন্টিগ্রিটি ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। মিঠু জানিয়েছেন বিপিএল এর ট্রফি আসবে 17 জানুয়ারি। যে 17 তারিখে আসবে। রঞ্জন শান্ত, যমুনা স্পোর্টস, ঢাকা। যথেষ্ট কাজ করে যাচ্ছে বিপিএল এর গভর্নিং কাউন্সিল, তবে যেইভাবে তারা এগোচ্ছে বিপিএল এর গায়ে যেন আসলে কোনো কালিমা না লাগে, সেই লক্ষ্যেই তারা এগোচ্ছে। এই বিষয়ে আসলে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তে যুক্ত হবেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ। সরাসরি যেতে চাই মারুফের কাছে। মারুফ, বিপিএল এর স্বচ্ছতার জন্য আসলে যা যা করছে বা যেসব পদক্ষেপ নিচ্ছে বিসিবি, কতটুকু যৌক্তিক মনে হয়েছে আপনার কাছে? তাছাড়া ঢাকা ক্যাপিটালসের পক্ষ থেকে আমরা কিন্তু বেশ কিছু অভিযোগও শুনতে পেয়েছি। সঞ্জনা, ঢাকা ক্যাপিটালস থেকে গতকালকে যে অভিযোগগুলো দেওয়া হয়েছে, গুরবাজ কিংবা ঢাকা ক্যাপিটালসের যে সিইও তার ফোন জব্দ করা থেকে অনেকগুলো অভিযোগ কিন্তু গতকালকে আমরা শুনেছি যে তারা যেমন বলছে যে এন্টি কারাপশনের যে কর্মকর্তারা রয়েছে তারা অনধিকার চর্চা করছে বা অতিরঞ্জিত করছে, এমন তারা অভিযোগ করেছে। শুধু ঢাকা ক্যাপিটালস না, আমি যদি বলি আমি একাধিক দল থেকে শুনেছি যে যারা এন্টি কারাপশনের কর্মকর্তারা রয়েছে সেই দলগুলোর সাথে তারা বিভিন্ন সময় প্লেয়ারদের কাছ থেকে জেরা করছেন, বা একই সাথে যদি বলি ম্যানেজমেন্ট থেকে শুরু করে মালিক পক্ষকে গালাগাল দেওয়ার বিষয়টিও কিন্তু আমি শুনেছি বিভিন্ন দলের। তবে দলগুলোর যে অভিযোগ সেটি হচ্ছে নির্দিষ্ট 2-1টি দল ছাড়া বাকি দলগুলোর উপরেই আসলে এই অনধিকার চর্চা বা অতিরঞ্জিত করা হচ্ছে, এমনটাই তাদের অভিযোগ। যে যদি সেটা করা হয় আইসিসি বা এন্টি কারাপশন থেকে, সেটা যেন সবগুলো দলের উপরেই করা হয়, বা অভিযোগ যদি থাকে সেটা সত্যতা যেন একটা প্রসেসের মাধ্যমে যাচাই করা হয়। তবে বিসিবি থেকে যেমনটা বলা হচ্ছে যে যে কোড অফ কন্ডাক্ট আছে সেই কোড অফ কন্ডাক্ট মেনে কিন্তু আইসিসি এন্টি কারাপশনের যে কর্মকর্তারা রয়েছে তারা সেই কাজগুলো করছে, সেই প্রসেসটা তারা মেইনটেইন করছে। এটা মূলত আসলে যদি বলি গত কয়েকটা আসলে আপনি জানেন যে ফিক্সিং এর অভিযোগে অনেকগুলো নাম এসছে, ম্যানেজমেন্ট থেকে শুরু করে প্লেয়ারদের নাম এসছে, যদিও সেই নামগুলো আসলে প্রকাশ করা হয়েছে কারণ সেগুলো আসলে শুধুমাত্র অভিযোগ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে, বা সন্দেহবশত আসলে তাদের নামগুলো এসছে। তো সেই জায়গা থেকে আসলে এবার অনেক বেশি কড়াকড়ি হচ্ছে, এবং বিসিবি থেকে সর্বোচ্চ গভর্নিং কাউন্সিল থেকে বলাই হয়েছিল শুরুতে যে সর্বোচ্চ তাদের যে চেষ্টা থাকবে সে ফিক্সিং থেকে শুরু করে যে কোনো ধরনের ইস্যু আসলে সেটা যাতে ঠেকানো যায়, সেই জায়গা থেকে কিন্তু তারা আইসিসির যে এন্টি কারাপশন একজন ম্যানেজার তাকে উড়িয়ে আনা হয়েছে বিশেষ করে এই বিপিএল এর জন্য, এবং অতিরিক্ত লোকও কিন্তু এন্টি কারাপশন থেকে শুরু করে র্যাবের কর্তাদের রাখা হচ্ছে টিমের আশপাশে। সব মিলিয়ে আসলে এটা শুধুমাত্রই নজরদারি থেকে শুরু করে ফিক্সিং ঠেকাতে যে বিসিবির যে প্ল্যানিং, সেই প্ল্যানিং এর অংশ হিসেবে কিন্তু এবার একটু অতি সাবধানতা অবলম্বন করা হচ্ছে, সেটা বিসিবি থেকে বলা হচ্ছে। এবং টিমগুলো থেকে যে অভিযোগ আসলে সেটা যেমনটা বলছিলাম যে টিমগুলোর অভিযোগ হচ্ছে তাদের কিছু কিছু দলের উপরে অতিরঞ্জিত করা হচ্ছে এবং কিছু কিছু দলকে সেক্ষেত্রে ছাড় দেওয়া হচ্ছে, সেটাই মূলত দলগুলোর অভিযোগ। সাজানা। এক্স্যাক্টলি মারুফ, আমরা কিন্তু একটি গণমাধ্যমে খবর পেয়েছি এবং দেখেছি যে মোহাম্মদ আমির আসলে তার দলটা ছেড়েছেন। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে তিনি পুরো পেমেন্টটা আসলে তিনি পাবেন না, এই শঙ্কার কারণে তিনি আসলে তার ফ্র্যাঞ্চাইজি ছেড়ে চলে গেছেন। কিন্তু ফ্র্যাঞ্চাইজি দাবি করছে মোহাম্মদ আমিরকে 75% পেমেন্ট দেওয়া হয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার কাছে কোনো আপডেট আছে কিনা? সঞ্জনা, মোহাম্মদ আমিরের যে পেমেন্টের ইস্যু, আমার কাছে কিছু ডকুমেন্টস আছে। মোহাম্মদ আমিরকে যে পেমেন্ট দেওয়া হয়েছে সেটা $40,000, আমি যতটুকু জানি মোহাম্মদ আমিরকে পেমেন্ট দেওয়া হয়েছে সেটা হচ্ছে তার 70 থেকে 75% তার টোটাল যে পেমেন্ট, সেই পেমেন্টের 70 থেকে 75% তাকে দেওয়া হয়েছে, এবং বাকি যে 30% বা 25% মতো পেমেন্ট বাকি আছে সেটা হচ্ছে বিপিএল শেষ হওয়ার 1 মাসের মধ্যে দিতে হবে। সেটা কিন্তু ক্লজে তার সাথে যে চুক্তি করা হয়েছে সেই চুক্তিপত্রেই লেখা আছে বিপিএল শেষ হওয়ার, এবং এটা কিন্তু নিয়ম। বিপিএল এর 3টা স্লটে টাকা দেওয়া হয় প্লেয়ার থেকে শুরু করে যারা থাকে তাদেরকে, এবং সেই স্লট অনুযায়ী কিন্তু 30% যে পেমেন্ট বাকি আছে সেটা বিপিএল শেষ হওয়ার 1 মাসের মধ্যেই তিনি পাবেন, সেটা চুক্তিতে আছে। এবং এটা নিয়ে আসলে আমির থেকে আমি যতটুকু জানি যে ফ্র্যাঞ্চাইজি থেকে যেটি বলা হচ্ছে, আমিরের কাছ থেকে কোনো অভিযোগ নেই, কারণ তিনি জানেন যে বিপিএল শেষ হওয়ার 1 মাসের যে সময়, সেই সময়ের মধ্যে তিনি তার বাকি পেমেন্ট পাবে। সেটা ফ্র্যাঞ্চাইজি থেকে আমিরকে যেমন কনফার্ম করা হয়েছে, একই সাথে বিসিবি যখন জিজ্ঞাসা করেছে ফ্র্যাঞ্চাইজিকে, তারাও সেটি জানিয়েছেন যে তাদের যে নির্দিষ্ট সময় আছে চুক্তিপত্র অনুযায়ী তারা তাদের যে পেমেন্ট গুলো আছে সেগুলো তারা অবশ্যই সেগুলো সমাধান করবে। মারুফ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।
সিলেটের চা বাগানে 4 ছক্কার তুফান তুলে বিপিএল এখন মিরপুরের হোম অফ ক্রিকেটে ফেরার অপেক্ষায়। লড়াইটা এখন এতটাই হাড্ডাহাড্ডি যে এক ম্যাচ জিতলেই রাজা আর হারলেই ছাড়তে হবে সিংহাসন। শরীফুলের বোলিং বিষ নাকি রসিংটনের ব্যাটের ধার, ঢাকার নিচু বাউন্সের শেষ হাসি হাসবেকে। চলুন দেখে আসি এখন পর্যন্ত চলতি বিপিএল এর টপ নচ পারফর্মারদের তালিকা। চায়ের দেশ সিলেটে বিপিএল এর যে ধামাকা শুরু হয়েছিল তা এখন শেষ হওয়ার পথে। 4 ছক্কার ফুলজুরি আর উইকেটের পতন সবাই দেখেছি আমরা লাকাতোরার এই মনোরম মাঠে। আর মাত্র 4টি ম্যাচ, এরপরই বিপিএল ফিরে আসবে হোম অফ ক্রিকেট মিরপুরে। সিলেটে অবশ্য একদিন বিরতি দিয়ে রবিবার আবারও মাঠে গড়াবে এই ফ্র্যাঞ্চাইজি লিগটি। এবার চলুন এখন পর্যন্ত 20 ম্যাচ শেষে ব্যাটে বলে জাদু ছড়িয়েছে এমন টেবিল টপারদের নাম জেনে আসি। বিপিএল এর 12তম আসরে এখন পর্যন্ত সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষস্থানটা বিদেশিদের দখলে। 6 ম্যাচে 258 রান নিয়ে শীর্ষে আছেন চট্টগ্রাম রয়্যালসের দাপুটে জয়ের নায়ক অ্যাডাম ম্যাথিউ রসিংটন। তালিকার 2 নম্বরে পারভেজ হোসেন ইমন। 8 ম্যাচ খেলে 236 রান করেছেন সিলেটের এই ওপেনার। 211 রান নিয়ে তিনি আছেন নাজমুল শান্ত। বিপিএল এর এবারের একমাত্র সেঞ্চুরিটাও তার। শান্তর পরই আছেন রংপুরের রান মেশিন দাভিদ মালান। চট্টগ্রামের কোটি টাকার ব্যাটার নাইম শেখের অবস্থান 5 নম্বরে। বিপিএল এর টপ চার্টে আধিক্য পেসারদের। 13 উইকেট নিয়ে এখন পর্যন্ত তালিকার শীর্ষে টাইগার পেসার শরীফুল ইসলাম। তালিকার পরের নামটা সদ্য জয়ের খাতায় নাম লেখানো 12 উইকেট নেয়া নোয়াখালী এক্সপ্রেসের হাসান মাহমুদ। 6 ম্যাচে 12 উইকেট নিয়ে দেশবরেণ্য কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান আছেন 3-এ। টপ নচ পারফরমেন্সে মাত্র 3 ম্যাচে 11 উইকেট নিয়ে ফিজের ঘাড়ে শ্বাস ফেলছেন ফাহিম আশরাফ। টপ 5-এর শেষ নামটা 7 ম্যাচে 10 উইকেট নেয়া চট্টগ্রামের তানভীর ইসলাম। বিপিএল 2026 যেন এখন মিউজিক্যাল চেয়ার। 1 ম্যাচ জিতলেই রাজা আর হারলেই শেষ সিংহাসন। এই শীর্ষের লড়াইয়ে প্রথমেই আছে চট্টগ্রাম রয়্যালস। 7 ম্যাচে 5 জয়ে 10 পয়েন্ট নিয়ে শীর্ষে দলটি, সমান 8 পয়েন্ট 3 দলের। রান রেটে এগিয়ে থেকে 2 নম্বরে রংপুর রাইডার্স। নিজেদের আঙিনায় দাপট দেখানো সিলেট 3 আর 4-এ রাজশাহী ওয়ারিয়র্স। তালিকার তলানির 2 দল ঢাকা ও নোয়াখালী। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস। লাকাতোরার মাঠে তো বিপিএল জমে উঠেছিল, তবে ঢাকার মাঠে কোন দল, কোন খেলোয়াড় বা কোন বোলার আসলে এগিয়ে থাকবে সেই বিষয়টাই এখন দেখার অপেক্ষায়। চট্টগ্রামে সাইনিং এর পর মনে হয়েছিল লাইফের সবচেয়ে বাজে সিদ্ধান্ত বিসিবির দায়িত্ব নেয়ার পরই বদলে গেছে সব, বলছেন চট্টগ্রাম ওয়ারিয়র্স অধিনায়ক শেখ মেহেদী। হতাশা থেকেই ফেসবুকে দিয়েছিলেন পোস্ট। অধিনায়কত্ব করাটা কঠিন মনে হচ্ছিল। যমুনা টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব জানান মেহেদী। হাসান আল মারুফের প্রতিবেদনে আজ থাকছে প্রথম পর্ব। বিপিএল এর আগে যে দলটা বিতর্ক আর নানান সমালোচনার কারণে সবচেয়ে বেশি প্রশ্নবিদ্ধ হয়েছিল, সেই দলটাই শুরু থেকে চমক দেখিয়েছে, দারুণ পারফর্ম করেছে এখন পর্যন্ত চট্টগ্রাম রয়্যালস। আজকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সেই দলের অধিনায়ক শেখ মেহেদী। মেহেদী, স্বাগত আপনাকে। মাঠের পারফরমেন্স দিয়ে সব কিছু আসলে ইতিবাচক করা, বিসিবি টেক ওভার করলো, সব দারুণ একটা পারফরমেন্স সব মিলিয়ে কেমন দেখছেন এখন পর্যন্ত? না, এমন কিছু না। আপনার কন্ট্রোভার্সি সব জায়গায় হবে, এটা থাকবে, বাট আপনি যখন মাঠে ঢুকবেন মেন ফোকাস তো আপনার মাঠেই থাকে। যখন আপনারা পারফর্ম করবেন, টিমের রেজাল্ট হবে, আলটিমেটলি এটা একটা প্রকৃত জবাব দেওয়ার একটা জায়গা যে আপনি পিছনে যতই কন্ট্রোভার্সি করেন না কেন, আপনি যদি ইনফিল্ডে পারফর্ম করেন সব জায়গায় সেটা স্টপ হয়ে যায়। বিপিএল এর যখন নিলাম হচ্ছিল বা নিলামের পরে বিপিএল শুরুর আগে অনেক রকম বিতর্ক ছিল, অনেক প্রশ্ন ছিল। আপনাদের মধ্যে সেই সময় আসলে কেমন আলোচনা হচ্ছিল বা কি ভাবছিলেন আপনারা সেই সময়টায়? আমিও তো নিজে ডিরেক্ট সাইনিংয়ের প্লেয়ার ছিলাম ওই টিমে, তো বাট যখন নিলামটা কমপ্লিট হয় দেন নিজের ভিতরে একটা ছিল যে ওটা কি বলবো, যে আসলে লাইফে মনে হচ্ছে কি একটা বাজে ডিসিশন নিয়েছি কিনা, এরকম একটা চিন্তা আসতেছিল। এবং আপনি একটা পোস্ট দিয়েছিলেন, পরবর্তী সেটা ডিলিট করেন, নিশ্চয়ই হতাশা থেকেই তো? হতাশা থেকে আসলে, যে তারপর না চিন্তা করছি না, খেলা তো নিজের খেলা খেললে হয়তো বা সবাই যদি ওইভাবে খেলতে পারে, বেটার করতে পারে, মানে ইমপ্রুভ করার সুযোগ থাকে। দেখছেন মিডল টুর্নামেন্টের ভিতরে এই জিনিসটা এমন হতে পারতো বিগত বছর যেভাবে রাজশাহী করেছিল। তা আমি বলবো যে ওই দিক থেকে যে যখন বিসিবি হ্যান্ড ওভার করে নেয়, ওর পর থেকে আমার মনে হয় প্রত্যেকটা প্লেয়ারের ভিতরে একটা স্বস্তি কাজ করছে। নিলামে গেলে কি আরো বেশি দাম পেতেন? হ্যাঁ, ওটাই মনে হচ্ছিল। দেখেন নিলামে যখন যাই, মানে নিলামের আগেই তো আমি ডিরেক্ট সাইনিংয়ে চলে যাই। এর আগেও আমি ডিরেক্ট সাইনিং করার পরে কয়েকটা টিম আমাকে বলতেছিল যে তুমি যদি চলে আসো আমরা তোমার আরো ভালো প্রাইস দিয়ে নিবা, আর কি কথোপকথন এইভাবে চলতে থাকে। বাট আমি তো তাদেরকে বলছিলাম যে আসলে সাইন করার পরে আর কোনো
তো অপশন থাকে না, বাট এমন আর কি। বাট নিলামের দিন নিজের ডিসঅ্যাপয়েন্টেড লাগতেছিল নিজের প্রতি, যে আসলে হয়তোবা লাইফে কয়েকটা ডিসিশন, লাইফে কয়েকটা ডিসিশনের ভিতরে এই ডিসিশনটা হয়তোবা বাজে ছিল, বাট আল্লাহ উত্তম পরিকল্পনাকারী। বিপিএল এ এখন পর্যন্ত ব্যাটে বলে আপনার পারফরমেন্সটা কেমন মূল্যায়ন করছেন? টিম ওয়াইজ খেলা হচ্ছে, আমাদের প্লেয়ার যারা আছে সবাই পারফর্ম করতেছে, এইটা নিয়ে আমার খুব ভালো লাগছে। যখন আপনি ব্যক্তিগত পারফরমেন্স থেকে অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আপনি যদি প্রত্যেকটা টিমের প্লেয়ার পারফর্ম করে, সেই টিমের জন্য খুব আশীর্বাদ হয়ে যায় যে এরকম একটা টুর্নামেন্ট যদি আপনি সবাই ফর্মে থাকে। মাশাআল্লাহ এই দিক থেকে আমি বলবো যে আমাদের ব্যাটিং বোলিং ওয়াইজ সবাই মাশাআল্লাহ ভালো পারফর্ম করতেছে, এটা টিমের জন্য ভেরি গুড সাইন। অধিনায়কত্বটা কেমন এনজয় করছেন? আমি আগে কখনো এরকম ক্যাপ্টেন্সি করি নাই, তো আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল। সত্যি কথা, আমার জন্য একটু ডিফিকাল্ট ছিল আসলে আমি কিভাবে ডেলিভার করবো। বাট আমার কাছে মনে হয় আমার এক্সপিরিয়েন্স যতটুকু হয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং বিপিএলে, আমি মনে হয় আমাদের টিমে সব থেকে বেশি ম্যাচ খেলা প্লেয়ার, ওই এক্সপিরিয়েন্সটার দিক থেকে আমি হয়তো বা সেটা ডেলিভার করতে পারছি। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। খেই হারানো দলটাই এখন বিপিএল এর টেবিল টপার। অনেক অনেক শুভকামনা থাকছে চট্টগ্রামের জন্য। আর এই পর্যায়ের সময় হলো একটি স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। ওয়েলকাম ব্যাক ওয়ান্স এগেইন টু স্পোর্টস লাইভ। বাফুফের কাছে জাতীয় দলের জন্য হাই প্রোফাইল কোচ চাইলেন অধিনায়ক জামাল ভুঁইয়া। আসন্ন সিঙ্গাপুর ম্যাচ ও সাফে ভালো করার মতো সামর্থ্য আছে বাংলাদেশের, বিশ্বাস বাংলার ক্যাপ্টেনের। ঘরোয়া লিগ নিয়েও বাফুফেকে দিলেন প্রস্তাবনা। ইউরোপ কান্ট্রিগুলো থেকে বড় বড় কোচগুলা হলো সিভি জমা দিয়েছে, রিপোর্টগুলা টিডির কাছে জমা পড়ে, ওখান থেকে হলো একটা মিটিংয়ের এসব নিয়ে আলোচনা হয় মেয়াদ থাকা পর্যন্ত। তারপরে হয়তো আমাদের নতুন ভাবনা আছে। হেড কোচ হাভিয়ের কাবরেরার জায়গায় ইউরোপিয়ান কোচদের সিভি পাচ্ছে বাফুফে। যমুনা টেলিভিশনে গেল সপ্তাহে বলেছিলেন বাফুফের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান কামরুল হাসান হিলটন। অধিনায়ক জামাল ভুঁইয়াও যুগোপযোগী হাই প্রোফাইল কোচের আবদার করলেন। যদি নতুন কোচ আসে তাহলে অফকোর্স ম্যাক্সিমাম তো চাই একটা হাই লেভেলের কোচ, কারণ যেই ডাইরেকশন আমরা যাচ্ছি, it's normal to ask for a high level coach না, but end of the day এটা প্লেয়ার ডিসিশন না, এটা বাফুফের ডিসিশন। ম্যানেজমেন্টে কে থাকবে কে না থাকবে এটা অফকোর্স। ঢাকার মাঠে পুরুষ দলের সাফ আয়োজনের চেষ্টাটা পুরনো, সেটা নির্ভর করছে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ও সাফের চাওয়ার উপর। সেপ্টেম্বরের সাফটা ঘরের মাটিতে হলে স্মরণীয় করে রাখতে চান বাংলার অধিনায়ক। সেপ্টেম্বর মাসে মেবি সাফ হবে, যদি সাফ হয় তাহলে অফকোর্স আমার লক্ষ্য হবে সাফ চ্যাম্পিয়নশিপ, কারণ যে স্কোয়াড যারা আছে এটা অনেক স্ট্রং আমি মনে করি। আনফর্চুনেটলি উই কুডন্ট, মানে আমরা কোয়ালিফাই করতে পারি না ফর এশিয়া কাপ, বাট আমি মনে করি আমরা যে স্কোয়াডে আছে এটা সাউথ এশিয়ার সবচেয়ে স্ট্রংগেস্ট স্কোয়াড আছে। ঘরোয়া লিগ নিয়ে জামালের নতুন প্রস্তাবনা। যদি দেখেন ইন্ডিয়া ISL এমন একটা লিগ দরকার বাংলাদেশ। আরেকটা প্রপোজাল দিছি, মানে ডিভিশন ওয়াইজ, মানে কয়টা ডিভিশন আছে বাংলাদেশ? 8টা। সো 8টা টিম একটা ভালো লিগ করতে পারে, মানে মেবি ঢাকা 2-3টা টিম থাকতে পারে, আর আদারওয়াইজ সিলেট একটা ডিভিশন, চট্টগ্রাম একটা ডিভিশন অ্যান্ড সো অন। সো এইটা প্রপোজাল আমি দিছি ফাহাদকে। ধন্যবাদ। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা। খুবই ভক্ত। বিশ্বকাপের আগে প্রস্তুতি হিসেবে 4 দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাচ্ছে রোড টু 26 সিরিজ। ব্রাজিল, ফ্রান্স ছাড়াও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে ক্রোয়েশিয়া ও কলম্বিয়া। ফিফা আন্তর্জাতিক বিরতির সময়ে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের বোস্টন, ফ্লোরিডার অরল্যান্ডো এবং ওয়াশিংটন ডিসি অঞ্চলে। আগামী 26 মার্চ ম্যাসাচুসেটসের ফক্সবোরয় জিলেট স্টেডিয়ামে মুখোমুখি হবে ব্রাজিল ও ফ্রান্স। পরের দিন অরল্যান্ডোর ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ক্রোয়েশিয়ার বিপক্ষে খেলবে কলম্বিয়া। 29 মার্চ ল্যান্ডোভার, মেরিল্যান্ডের নর্থ ওয়েস্ট স্টেডিয়ামে মুখোমুখি হবে কলম্বিয়া ও ফ্রান্স। আর অরল্যান্ডোতে ব্রাজিল ক্রোয়েশিয়া ম্যাচ দিয়ে শেষ হবে এই সিরিজ।
ইংল্যান্ডের সাবেক পেসার আজমল শাহজাদকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে মেরিলেবোন ক্রিকেট ক্লাব। দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত তিনি। সে সাথে তার লক্ষ্য সব স্তরের ক্রিকেটে প্রভাব রাখতে সক্ষম হবে এমসিসি। কাউন্টি ক্রিকেটে ইয়র্কশায়ার, ল্যাঙ্কাশায়ার, নটিংহ্যামশায়ার ও সাসেক্সের হয়ে খেলেছেন আজমল। 2017 সালে নিজের পেশাদার ক্রিকেট ক্যারিয়ার শেষে যুক্ত হন কোচিং পেশায়। এর আগে 2019 থেকে 2021 পর্যন্ত লর্ডসে কোচিং বিভাগে কাজ করেছিলেন শাহজাদ। তবে এরপর থেকে সহকারী কোচ হিসেবে 5 বছর কাটান ডার্বিশায়ারে। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।